কেমন করে ঘরে বাইরে। সে যদি সমাধান করতে না পারে তখন আমার কাছে আসবে, আমি সেই অভিযোগ শুনে সেটা আমি নিষ্পত্তি করব। ঠিক আছে? কিন্তু তোমাদের যে এত সমস্যা সেটা তো তোমরা কেউ আমারে কও নাই, কইলি তো আমি তোমাদের সব সমস্যার সমাধান করে দিতাম। আব্বু, আমার যে সমস্যা সেটার সমাধান ফুপি করতে পারবেন না, আমার আপনাকে লাগবে। জি আব্বু, আমারও কিছু কথা আছে আপনাকে বলার, কিছু আলাপ আছে, মানে কিছু অভিযোগ করতে চাই যেটা আসলে ফুপুই সমাধান করতে পারবে না। আপনি প্লিজ আমাকে একটু পার্সোনালি টাইম দিয়েন। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে এই মিটিং শেষ হবার পরে তোমরা একে একে আসবে, তোমাদের অভিযোগগুলো আমি শুনবো, শুনে সেটা আমি সমাধান করব। হলো? আর বিশেষ আরেকটি বিষয়, তোমাদের ফুপি মোমেনা তার দীর্ঘ জীবন আমাদের সাথে সেই পরিবারের সঙ্গে কাটিয়েছে। এখন তার বয়স হচ্ছে, তারও তো একটু বিশ্রামের প্রয়োজন আছে, নাকি বলো? ভাইজান, আমার তো বিশ্রামের দরকার নাই, আমি তো ঠিকই আছি, তুমি শুধু শুধু চিন্তা করতেছো। আরে আমি শুধু শুধু চিন্তা করছি না, তুই এমন একটা মানুষ যে অসুস্থ হয়ে তুই যদি মরেও যেতে নিস তখনও তুই আমার কাছে মুখ ফুটে এটা বলবি না, কারণ আমি জানি যে তুই আমাকে কি পরিমাণ ভালোবাসিস। কিন্তু রেস্টের দরকার আছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বাড়ির যে ভেতরের অন্দরমহলের যে কাজগুলো থাকে, হাউস হোল্ড কাজ যেটাকে বলে, সেটা আর মোমেনা দেখাশোনা করবে না। মোমেনার বদলে সেটা এখন থেকে দেখাশোনা করবে সাইফুল। কিন্তু ভাইজান, আমি কোনো কিন্তু না, আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি। সাইফুল তো এই বাড়িতে অনেক দিন ধরে আছে, সে আমাদের পরিবারের সদস্য, তাই না? ও পুরনো যত কাজের লোক আছে তাদেরকে বিদায় করে দেবে বেতন দিয়ে, তারপর নতুন কিছু কাজের লোক আনবে এবং সাইফুলের নির্দেশ মতো তারা বাড়িতে কাজকর্মগুলো করবে। ঠিক আছে? জি জি। তাহলে এই কথাই থাকলো। হ্যাঁ, ও চাঁদ থাকো তুমি দূর আকাশে, কত শত মেঘেদের ভিড়ে, মাঝে মাঝে মেঘ সরে গেলে কাছে এসে বসো তুমি আধার নিভিয়ে, কত শত মেঘেদের ভিড়ে। মনের ভিতর দিয়ে কতদিন গেছো দূরে চলে, তোমায় কেমন করে আরো কাছে পাই, বলো কেমন করে ঘরে বাইরে। মা, তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করলে না। আজকে আমি হাতে নাতে প্রমাণ নিয়ে আসছি। কিসের কথা বলছিস তুই? মা, এত তাড়াতাড়ি ভুলে গেলা?
তোমার কাছে বিচার চাওয়া না চাওয়া তো সমান। বাবা তুমি বিচার করো। আমি বিচার করব, কিন্তু আমি তো কিছুই জানি না। কি সমস্যা হয়েছে বলতো? বাবা দেখো আমার কি হয়েছে, আমার গাল এখনো ফুলে আছে, আর মা সেটার কোনো বিচার করেনি। এই করলাম না, ইভানাকে বকা দিয়ে দিলাম না, আর কি করতে বলিস? কোথায় বকা দিলা? কিছুই তো বলনি, উল্টো আমার কোনো কথাই বিশ্বাস করোনি। এদিকে আয় তো, আয়। আরে তাই তো, একদম গালে একদম ফুলে গেছে। কে মেরেছে? তোমাদের বল। রাঁধুনি মেয়ে ইবানা। ইভানা তোকে মেরেছে কেন? বস, তোর বাকি আমি জিজ্ঞেস করছি। বল, কি হয়েছে? ব্যাপারটা কি? কে কেন মেরেছে? সারাটা দিন দুই বোন মারামারি ঝগড়াঝাটি করে, হাজারটা অভিযোগ, কতটার বিচার করবো বলো তো তুমি আমাকে? অভিযোগ কি এমনি এমনি করি? তুমি আসল কথা না বলে আপুর দোষ ঢাকার চেষ্টা করছো। সত্য কথা বলো, কেন আমি আপুর হাতে মার খেলাম? একটা চড় মারবো। ইভানার দোষ ঢাকার চেষ্টা করছি মানে? ও যেটা করেছে তার বিচার তো হয়েছে, আর কি চাস তুই? তোমার মেয়ে আমাকে চর মানলো, আর তুমি ওকে যেটা কথা বলে ছেড়ে দিলা। এটা কেমন বিচার হলো? আমার গাল কি মন্দিরের ঘন্টা, যে আসবে মেরে যাবে? হ্যাঁ, মেয়ে তো ঠিক কথাই বলেছে। কেন মেরেছে? কেন ওদের দুজনের মধ্যে মারামারি লাগছে সেটা বলো। বাবা আপু শুধু আমাকে মারে নাই, আরো অনেক বড় অন্যায় করেছে। কাল আমি সেটাই প্রমাণ করার চেষ্টা করেছি, কিন্তু মা আমার কথা বিশ্বাসই করে নাই। আরে বাবা, বিশ্বাস তো করেছি, কিন্তু তুই যে অভিযোগটা করছিস সেটা তো অনেক বড় অভিযোগ। মানে এত হালকা ভাবে না ওর বিচারটা করা যাবে না, অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তুই ছোট মানুষ তো, বুঝতে পারছিস না। ইভানা মা, ব্যাপারটা কিন্তু আমার কাছে সিরিয়াস মনে হচ্ছে। ঘটনা কি হয়েছে খুলে বলো তো। বাবা আমি তোমাকে বলছি, মা বললে রাগ করবে। তোমার বড় মেয়ে গত 3 বছর ধরে একটা ছেলের সাথে সম্পর্ক করছে। সেই ছেলে প্রতিদিন বাসার নিচে এসে দাঁড়ায়, আবার বাসায়ও আসে। মাকে বলার পরও মা আমার কথা কানেই তুলে না। কানে তুলিনি মানে? আই কি বলছিস তুই? তুই বলার পরেই তো আমি দারোয়ানকে ডাকলাম, দারোয়ানকে ডেকে আমি সবকিছু জিজ্ঞাসা করলাম, দারোয়ান তো কিছুই বললো না। ইভানা মা, ছেলেটাকে? আরে আরে ফুপি, তুমি এত সব কিছু করছো কেন? এগুলো কি তোমার কাজ নাকি? এক্স্যাক্টলি ফুপি, এখন তো আপনার রেস্ট নেওয়ার সময়, তাই না? আপনি এসে একটু রেস্ট নেন। আর বাড়ির এসব ছোটখাটো কাজ করার জন্য তো সাইফুল আছেই। সাইফুল, আই সাইফুল, কোথায় থাকো? কোনো খোঁজ খবর রাখো? ফুপি একা একা কাজ করতেছে, যাও গিয়ে দেখো। ফুপুজান, আপনি এই কাম করতেছেন কে? এই কাম তো আমি দায়িত্ব ভাগ করে দিছি, এটা তো টুনির মার কাজ। আহা, এটা টুনির মায়ের কোনো দোষ নাই, আমি তারে অন্য কাজে পাঠাইছি। আরে সে কি করে বুঝবো এই বাড়ির কার কি লাগবো না লাগবো, কে কি খাবো না খাবো? আই ফুপি, এদিকে আসো তো, বসো বসো বসো। এখন তো তোমার বিশ্রামের টাইম, তুমি বিশ্রাম করবে। কাজ জানে না শিখে ফেলবে। ঠিক ঠিক বলছেন আপা, আজকে জানে না কালকে শিখাই ফেলাইব। আমি নিজ দায়িত্বে সবাই শিখাই দিব। কিন্তু তোমার টুনির মাকে দিয়ে হবে না। ফুপি তাকে একটু বেশি আদর করে দেখে সে মাথায় উঠে গেছে। মোটেও না, সে কোনো ফাঁকি দেয় নাই, আমি তারে অন্য কাজে পাঠাইছি। না ফুপুজান, আপনি কইলে তো হইব না, আমি তো নিজে কাজটা ভাগ করে দিছি, সে তার কাজ করে নাই। আর ফুপুজান, আপনি ওর একটু বেশিই ভালোবাসেন, এর জন্য সে মাথায় উঠে গেছে। আমি ওরা আজকেই বাড়িতে বের করে দিব। চুপ! রেখে যাচ্ছেন কেন ফুপি? টুনির মাকে আসলেই বিদায় করে দেওয়া উচিত, কারণ এরকম ফাঁকি দিলে তো রাখার কোনো মানেই হয় না। আর বাই দ্য ওয়ে সাইফুল, তুমি কিচেনে বলেছিলে যে আমি কি কি খাবো ওগুলো রেডি করতে? জি ভাবিজান, বলছি। আমারটা বলেছিলে? আপনারটাও বলছি, দুজনেরটা বলছি। আমি টেবিলে খাবার দিচ্ছি, তাহলেই দেখেন। যা সারা যা, আরে কি শুরু করছে কি তোমরা? হ্যাঁ, থাকো একটা পরিবারে, পরিবারের সবাই টেবিলে বসবা একসাথে, যা খাবার আছে খাইবাও একসাথে, তা না এক একজন এক একটা খাবার অর্ডার করতেছো আর সেইটা নিয়ে বসবা আর গিলবা। এটা কোনো নিয়ম হইলো? আই ফুপি, রান্নাঘর নিয়ে এত চিন্তা করো না তো। আর তোমার এই পুরোনো দিনের এত নিয়ম কানুন সবসময় কি ভালো হয় নাকি? মানুষের শরীর যখন আলাদা, খাবারও তো তখন আলাদাই হওয়া উচিত। সব খাবার সব লোকের শরীরের জন্য তো ঠিক নাও হতে পারে। বাহ,
দারুণ তো। এখন এই বয়সে এইসব তোমাদের কাছ থেকে আমার নিয়ম কানুন সবকিছু শিখতে হইব। না না ফুপি, আপনি আসলে এটাকে ভুল বুঝছেন। ও যা করছে আমাদের জন্যই করছে। আসলে আমরা প্রেগন্যান্সি নিয়ে একটু ট্রাই করছিলাম, তো দ্যাটস ওয়াই ও আমাদেরকে একটা ডায়েট ফলো করতে বলেছে। আসলে ওটাই আমরা ট্রাই করছি, এর বেশি কিছু না। কি সব ডায়েট ফায়েটের কথা কইতেছো তোমরা? পুয়াতে মেয়ে এমন হচ্ছে জীবনে আমি আর দেখি নাই। কই এসব ডায়েট ফায়েটের কথা তো আমি শুনি নাই। ফুপি, আপনি পুরোনো দিনের মানুষ তো, তাই অনেক কিছু জানেন না। চিকিৎসা বিজ্ঞান এখন অনেক চেঞ্জ হয়েছে। তাছাড়া আমরা প্রেগনেন্সি পিরিয়ডে এখন যদি একটু সচেতন থাকি তাহলে তো আপনার কোনো আপত্তি নেই, নাকি আছে? কেন আমার কি সমস্যা হইব? হ্যাঁ, আমার কিসের সমস্যা? যেটা মন চাই সেইটাই তোমরা করবা, শুধু মুখটা একটু বন্ধ রাখবা। আজকাল বেশি কথা বলো। ও হচ্ছে যে নাবিলের বউ ছোট ভাই, মানে নাবিলের খোঁজ খবর নিতে এসেছিল। দারোয়ান তো সেটাই বলল। মানে নাবিলার সালাত, এই তো? ও, ওরা বললো আর তুমি সেটা বিশ্বাস করলা। আর আমি যে এতবার বলতেছি এই কথার কোনো দাম নাই। দারোয়ানকে তোমার মেয়ে ঘুষ দিয়ে মুখ বন্ধ করে রেখেছে, এলাকার সবাই জানে, আর দারোয়ান জানে না। এটা কোনো কথা হইলো? এখন তুই আমাকে কি করতে বলিস? বাড়ি বাড়ি গিয়ে আমি প্রমাণ খুঁজে বের করব? প্রমাণ খোঁজার দরকার নাই, এই দেখো আমি প্রমাণ নিয়েই আসছি। কি ব্যাপার ইবানা মা, এত বড় একটা ঘটনা ঘটলো আর আমি কিছুই জানিনি? আরে আমি আমি কিভাবে বলবো, মানে এত বড় যে ঘটনাটা সেটা তো আমি নিজেও জানি না। আমি তোমাকে অনেকবার বলেছি, আর তুমি আমার একটা কথাও বিশ্বাস করো নাই। তুই না অনেক বেশি কথা বলিস। তুই এগুলো পেলি কোথা থেকে? হ্যাঁ, পেয়েছি। তুমি সকালে আমার কথা বিশ্বাস না করায় আমি এখন পেছনে পেছনে গিয়েছি। বেয়াদব মেয়ে, লজ্জা করে না? বড় বোনের পেছনে স্পাইগিরি করিস? যা এখান থেকে। দেখছো বাবা, মা এখন আপুর দোষ ঢাকার চেষ্টা করছে। যেখানে আপুকে বকা দেওয়ার কথা সেখানে আমাকেই বকা দিচ্ছে। এই, তুমি এটাকে কেন বকা দিচ্ছ? মা তুই রুমে যা, আমি ইবানা বিচার করব। যা তুই যা, রুমে যা তো। ঠিক আছে, তারপর যদি আপুর শাস্তি না দাও তাহলে কিন্তু খবর আছে। ইবানা মা, ঘটনা কি হলো? আমি মানে একটু একটু আন্দাজ করতে পারছিলাম যে কিছু একটা। তো আমি ভাবছিলাম যে ঠান্ডা মাথায় সব কিছু সামাল দিব, কিন্তু এখন কি করব সেটা তো বুঝতে পারছি না। আমি কিছুই বুঝতে পারছো না? তোমার উচিত ছিল ইভানাকে ডেকে দুই গালে দুইটা কষে থাপ্পড় মারা, তারপরে রুমের মধ্যে আটকে রাখা। আয় আল্লাহ, আমি কি সন্তান জন্ম দিলাম, কেউ আমার কথাই শুনে না। মাথা গরম করে কাজ করলে হবে না। মাথা ঠান্ডা রাখার উপায় আছে যে মাথা ঠান্ডা রাখবো? দেখো, এখনকার ছেলে মেয়েরা অনেক বেশি ইমোশনাল। মারধর বকাবকি করলে যদি উল্টাপাল্টা কোনো কিছু করে বসে, তাই বলে সব জেনে শুনে চুপচাপ বসে থাকবো? কিছুই বলবো না? হ্যাঁ, আমার কি কিছুই বলার নাই? শোনো, আজকে ইবানা আসুক, ওকে আমি হাড্ডি গুড্ডি ভেঙে ঘরের মধ্যে বন্দি করে রাখবো। এই কারণে না আমি তোমাকে কোনো কিছু বলতে চাইনি। তুমি মাথা গরম মানুষ, সবকিছুতে তুমি ঝামেলা পাকাও। আমি ঝামেলা পাকাই? হ্যাঁ, তুমি এই কথা বলতে পারলে আমি ঝামেলা পাকাই? ঝামেলা পাকাও না, এই তোমার কারণে 3টা বছর আমার ছেলে বাড়িতে আসতে পারে না। আসার দরকার নাই, এরকম ছেলে আমার বাড়িতে আসার দরকার নাই। ও আসুক কিংবা না আসুক, এতে তো আমার কিচ্ছু যায় আসে না। আসবে না তো। মাসুদ, এই মাসুদ। জি খালুজান। আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম সালাম। তোমার উপরে এখন অশান্তি বর্ষণ হওয়া খুবই জরুরি। খালুজান, আমি কি করছি? তুমি আমার বাড়ির দারোয়ান হলেও আমি তোমাকে কিন্তু খুব বিশ্বাস করি।
আমি কিন্তু তোমাকে দারোয়ান হিসেবে দেখি না, আমি একজন ফ্যামিলি মেম্বার হিসেবে দেখি। আর তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? খালুজান, আমি কি করলাম? আমি কিছুই বুঝতেছি না। না বুঝার ভান করবে না। তোমার চোখ ফাঁকি দিয়ে এই বাড়িতে কেউ আসা যাওয়া করতে পারবে? না খালুজান, তা কেউ পারবে না। তাহলে তুমি কেন এতদিন বলনি ইভানার সাথে এই বাড়িতে একজন আসে? খালুজান, আপা ভার্সিটিতে পড়ে, তার অনেক বন্ধু বান্ধব, সবাই তো আপনাদের লেভেলের। তাদের সাথে আমি কথা বলতে ভয় পাই, কোন কথা বলতে গিয়ে ভুল করে বসি। ইভানার সাথে কে আসলো তার পরিচয় তুমি নেবে না? সেটা আমাকে দেবে না? খালুজান, এইটা আপনি কি করলেন? আপনার সাথে কেউ আসলে আমি কি তার পরিচয় জানতে পারি? আর বড় আপার সাথে যদি কেউ আসে আমি তার পরিচয় জানতে চাওটা কেমন দেখায় না খালুজান? খবরদার, একদম মিথ্যে কথা বলবে না। এই বাড়ির ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার না? খালুজান, এই বাড়ির সম্মান রক্ষার্থে আমি আমার জীবনটাও দিতে পারি। ইভানা ছোট মানুষ, এ ভুল করতেই পারে, কিন্তু কে আসলো কে গেল সেই দায়িত্ব তোমার না? ইভানাকে ভালো রাখার দায়িত্ব তোমার না? খালুজান, অবশ্যই খেয়াল রাখতে হইব, খেয়াল রাখিও। আমি সত্যি বলছি, বড় আপার সাথে তেমন কেউ আসে না। ওই যে 1-2 দিন একটা ছেলে আসছে। বড় আপা খুব ভালো মানুষ খালুজান, আপা কোনো বাজে আড্ডা মাড্ডা দেয় না। হয়েছে হয়েছে, আর সাফাই গাইতে হবে না। ইভানার সাথে কে আসে কে যায় এই পরিচয় তুই নিয়ে রাখবি। দরকার হলে টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বার সব লিখে রাখবি, ছবিও তুলে রাখবি। জি খালু, এখন থেকে তাই করব। যাও, গেট খোলো, যাও। জি। লাগাই দাও। তোমার অভিযোগটা কি, কার বিরুদ্ধে সেটা বলো। এখানে আমার সামনে এরকম চুপচাপ বসে থেকে কি লাভ? আমি তো তোমাকে নিয়ে এরকম একা একা বসে থাকতে পারবো না, আমার তো আরো কাজ আছে, বলো। না মানে আব্বু, অভিযোগ তো অনেকগুলো, মানে কোনটা দিয়ে শুরু করবো ঠিক বুঝতে পারছি না। তাহলে এক কাজ করো, তুমি আগে ভেবে নাও যে কি বলবে, হ্যাঁ, পরে আসো তাহলে। না না আব্বু, পরে আসার দরকার নেই, আমি আমি বলছি। বলো। না মানে এটা আসলে আমাদের পারিবারিক সমস্যা। আমার পারিবারিক সমস্যা না, আমার সমস্যাটা কোম্পানিকে নিয়েও। যদি কোম্পানির কোনো সমস্যা হয় তাহলে সেটা অফিসে বসে আলোচনা করা যাবে। 2 দিন পরে তো আমি অফিসে যাচ্ছি, তো এখানে কেন কথা বলতে হবে? আব্বু, এটা আসলে আমাদের পারিবারিক সমস্যা, মানে ওই যে আমার শ্বশুরকে নিয়ে। মাহমুদকে নিয়ে? হ্যাঁ, উনি কয়েকদিন আগে বাসায় এসেছিলেন। আপনার সাথে কি কোনো কথা হয়েছে? হ্যাঁ, অনেক কথাই তো হয়েছে। তুমি কোন কথার কথা বলছো? না বা আসলে কি বিষয়ে কথা হয়েছে সেই ব্যাপারটা একটু কনফার্ম হওয়া দরকার ছিল। না মানে সবাই বলা বলি করছেন মাহমুদ আঙ্কেল নাকি আমাদের কোম্পানির জন্য ইনভেস্টমেন্ট অ্যারেঞ্জ করার চেষ্টা করছে। হ্যাঁ, তা তো করছেই, তাতে সমস্যা কোথায়? না বুব, ইনভেস্টমেন্ট নিয়ে আমার কোনো সমস্যা নেই। ইনভেস্টমেন্ট সফল হলে তো উনি আরও 10% শেয়ারের মালিক হবেন। আমার সমস্যাটা সেখানে। সেটা তো পাবেই, তাতে তোমার সমস্যা কেন হবে? আলটিমেটলি সেটা তো তোমার কাছে যাবে। ব্যাপারটা গাছে কাঁঠাল গোফে তেলের মতো হয়ে গেল না? মানে আমি ঠিক বুঝতে পারলাম না। আবু, আপনি আমাদের কোম্পানির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার। 30% শেয়ার আপনার নামে আছে, আর মাহমুদ আঙ্কেলের নামে আছে 20% শেয়ার। এখন যদি উনি ইনভেস্টমেন্ট অ্যারেঞ্জ করে আরও 10% শেয়ারের মালিক হয়ে যায়, তাহলে উনি আপনার সমান হয়ে যাবে না? আমার মায়ের প্রায় 40 থেকে 50 ভরি গয়না ছিল, এবং এগুলো সব আমার নানু বাড়ি থেকে এসেছিল। ও আমার চিনচিন না, আনারুল ভাই আছে না, হেলে আমারে পাঠাইছে। ও ইন্টারভিউ, আনারুল, নাম তানিয়া। জি জি, আমার নামই তানিয়া। এতটা বড় স্বপ্ন দেখা ভালো না, তুমি না অনেক বেশি অহংকারী হয়ে যাচ্ছ, আর অহংকার পতনের মূল। আবার
বসে